অনেক দিন বাদে দিদির বাড়ি গেলাম ঠিকই, কিন্তু পুজোতে কোনো কাজেই আমি হাত লাগাতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত। পুজো উপলক্ষে চলে গেছিলাম দিদির বাড়ি, আর আমরা আগের দিনই চলে গেছিলাম। বেশ কিছুদিন ধরেই দিদি বলছে যে পুজো, আর আমার একদমই যাওয়া ঠিক ছিল না, আমি বাড়িই চলে যেতাম। কিন্তু বারবার ভাবলাম যে এতবার যখন ওর দুষ্টুকে যেতে বলছে, তাহলে একদমই না গেলে হয় না। তাই পুজোর একদম আগের দিনই বেলায় বেলায় পৌঁছে গেছিলাম দিদির বাড়ি। সেদিন কোনো ব্লগ আর শেয়ার করতে পারিনি, তো তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর ওরা অনেক রাত করে ঘুমিয়েছিল। যাই হোক, আজকে হচ্ছে পূর্ণিমার পুজো। আজকে দিদিরা অনেক ভোরবেলায় উঠেছে। আমি খুব একটা ভোরে উঠতে না পারলেও আমি অনেকটা সকালে উঠেছিলাম। তারপরে উঠে গেছিলো আমাদের দুষ্টু। যেহেতু আমি উঠে গেছি, এই জন্য ওকে আর কি রাখা যায়, ও উঠে গেছে। বেরিয়ে দেখলাম দিদি আর জেঠিমা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে পুজোর কাজে। ওই যে ঠাকুরমশাই বলেছেন ভীষণ সকাল সকাল আসবেন। আর এই শীতের দিনে 7টা মানে অনেকটাই সকাল। আর যেহেতু আমার এখন একদম অভ্যাস নেই সকালে ওঠার, আমার তো অনেক ঠান্ডা লাগছিল এত সকাল সকাল উঠতে। আর যেহেতু আমি উঠে গেছিলাম, আর ওদিকে ডুকুও উঠে গেছিলো। তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে আমি সকাল সকাল স্নান করিয়ে শ্যাম্পু সেরে নিয়েছিলাম। আমি আসার পর সুরজিতও স্নান করে নিয়েছিল। যেহেতু শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ডুগ্গুকে নিয়ে এখন একদম আমার শাড়ি পরা হয় না। তাই ভাবলাম আজকে শাড়িই পরবো। তাই দিদির আলমারি খুলে এই ভাঙা শাড়িটা, মানে এই ভাঁজ ভাঙা লাল তাঁতের শাড়িটাই পরে নিলাম। আর এই ব্লাউজটা সাথে করে নিয়ে এসেছিলাম। ওদিকে ও দেখলাম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই ভাবলাম পুজো যেহেতু শুরু হয়ে গেছে, আগে গিয়ে একটু পুজোটা দেখে আসি। আর এখানে ডুক্কু ঘুমাচ্ছিল বলে আমি প্রথমে অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম। যেই অঞ্জলি দেওয়ার প্রায় শেষ মুহূর্ত হয়েছে, তখনই দেখলাম ও কান্নাকাটি করে উঠল। তারপর ওকে নিয়ে চলে এলাম পুজোর এখানে। আর পুজোর এখানে আসতেই ও মিমর কোলে উঠে পড়েছে। আর এখন আরতিও হয়ে গেছে। এবার হবে যজ্ঞ, তারই সব সরঞ্জাম রেডি করা হচ্ছে। ওদিকে ডুক্কুর বাবাই চলে গেছে ওর দিমাকে আনতে। মা প্রায় অনেকটা সকালেই এসে গেছে, আরও সকালে আসতো, কারণ হচ্ছে আমাদের বাড়ির পুজোটা সবটা সামলে, আমাদের পূর্ণিমার পুজো সিন্নি সবটা সামলে মাকে আসতে হয়েছে। তাই জন্য এদিকে দিদিও একা হাতে পারছে না, আর আমি ডুক্কুকে নিয়ে কতটাই বা কী করব, কিছুই করতে পারিনি। যাই হোক, ওর দিম্মা চলে এসছে, বাবাই চলে এসছে, এখন ওদের কাছে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। আর একজন যখনই ঘুম থেকে ওঠে তখনই মায়ের একটু আদর খায়। যেহেতু আমাকে উঠেও দেখতে পায়নি ঘুম থেকে ওঠার পর, আমি উপরে অঞ্জলি দিচ্ছিলাম, ভীষণ কান্নাকাটি করছিল। যাই হোক, একটু আদরও করে নিলাম। আর এখন মোটামুটি যজ্ঞের সবটা রেডি হয়ে গেছে, আর এখন হবে আমাদের যজ্ঞ। এখন আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে, আর যেহেতু যজ্ঞের ধোঁয়াটা অনেকটাই এদিকে আসছিল, এই জন্য ওর বাবাই ওকে একটু নিচের দিকে করে নিয়ে দাঁড়িয়েছিল। আর দেখো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। আর পুজোর মধ্যে এই যজ্ঞটা খুবই ভালো লাগে দেখতে। যজ্ঞের যে মন্ত্র উচ্চারণ হয়, আর এত সুন্দর যে আগুনটা জ্বলে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, পুজো আমাদের শেষ হয়ে গেছে অনেক সকাল সকালই। যেহেতু অনেক সকাল ঠাকুরমশাই এসেছিলেন, পুজোটা অনেক সকালে হয়ে গেছে। তারপরে মা ভোগের রান্না চাপিয়ে দিয়েছে, কারণ যেহেতু 7টার মধ্যে ব্রাহ্মণ চলে এসেছিলেন, দিদি বলেছিল পুজোটা হয়ে যাওয়ার পরই তারপর ভোগ দেওয়া হবে। দিদি মোটামুটি সবটা রেডি করে রেখেছিল। তারপর মা এসে ফটাফট করে সমস্ত রকম সবজি বানিয়ে নিয়েছিল, আর প্রথমেই একদম পায়েসটা বসিয়ে দিয়েছিল, কারণ পায়েসটা হতে একটু সময় লাগে। আর ওদিকে মা বাদবাকি সবটা করে রেখেছিল, নারকেল কোড়ানো থেকে সব রকম ভাজাভাজি, পাঁচ তরকারির জন্য, মানে ভোগে যেগুলো দিতে লাগে সবটাই মা খুব তাড়াতাড়ির মধ্যে এসে করে রেখেছিল। যেহেতু মা আর দিদি একদম সকাল থেকে উপোস ছিল, পুজো না হওয়া অবধি কিছুই খায়নি, তাই পুজো হওয়ার পর আমাদের জন্য সবার জন্য চা করা হলো। মা বলল চাটুকু খেয়ে নেবে। তো মা ওদিকে চা খাচ্ছে, ওদিকে আমরা সবাই মিলেই চা খাবো। চা বিস্কুট নিয়ে চলে এসেছি। ওদিকে ডুকু তো মিমোর দিকে তাকিয়ে আছে। মিমো বারবার যেটাই খায়, সে বিস্কুট হোক কি অন্য কিছু, ডুকুর মুখে দেয় একটু একটু করে। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি আবার রান্নার দিকটা, দেখছি মা কতটা কি করছে। তো আমি তো সেরকমভাবে কিছুই করতে পারছি না।
ডুকুকে নিয়ে একজনকে লাগেই বসে থাকার জন্য। তো মাঝে মাঝে আমি একটু আসতে পারছিলাম, ওদিকে এসে দেখছি পায়েসটা মোটামুটি হয়েই এসছে, একদম শেষ পর্যায়ে। মা একদম কাজু কিশমিশ দিয়ে দিল এখন শেষ পর্যায়ে। তেমন তো কিছু করতে পারিনি, যদি মায়ের সাথে টুকটাক কিছু করতে লাগে যেন মায়ের পাশে একটু দাঁড়িয়েছিলাম। ওই মা এটা ওটা দেওয়ার জন্য বলছিল, সেগুলোই আসলে করছিলাম। আর ঘরে এসে দেখছি যে ও নিজের মতো খেলছে, দেখো চিরুনি নিয়ে আর একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে। তারপর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি, কারণ সকালবেলা যেহেতু ব্রাহ্মণ চলে এসেছিলো আমি আর গোছাতেও পারিনি, ওভাবে রাখা ছিল। চাটা খাওয়ার পর ডুকুকে নিয়ে ওর মিমো চলে গেছে একটু ঘোরাতে, আর আমি ওদিকে বিছানাটা করে নিলাম। তারপর গোপালদা চলে এসছে, বললো ও ঘুমিয়ে পড়েছে, ওর জন্য বিছানাটা রেডি করে নিতে। আমি ফটাফট করে ওর বিছানাটাও রেডি করে নিলাম, যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা অন্য কাজগুলো সারতে পারবো। ওদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গত বছরের মতো এবারও দিদির বাড়ির পাশে এক পুচকির মশারিটা টুকুর জন্য এনেছিলাম। যাই হোক, এখানে অনেকটাই মশা লাগে। এসে দেখছি মা এখন পাঁচ তরকারিটা করছে, মায়ের সবটাই হয়ে গেছে, ভাজা ভুজি, পায়েস, চাটনি, খিচুড়ি সবটা হয়ে গেছে। আর এইটাও সবজি সেদ্ধ করা হয়ে গেছিলো, শুধু ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিলেই হয়ে যাবে। আর যেহেতু সময় হয়ে গেছে, একদম মা সবটা রেডি করে দিয়েছে। আর চলে এসেছি ভোগ দর্শন করতে। আমিও ভোগ দর্শন করব, আর তোমাদেরও সুযোগ করে দেব ভোগ দর্শন করার। ওদিকে ডুকু চলে এসছে মিমোর কোলে, ও দূর থেকে ভোগ দর্শন করছে। তারপরে দেখলাম ছাদে এসে এক পিপার কোলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওর মিমোকে পাখি দেখাচ্ছে, ঘুড়ি দেখাচ্ছে, আরও কত কি দেখাচ্ছে। চলো এক নজরে আমরা রাধা মাধবের ভোগ দর্শন করে নেই। ওদিকে আজকে এত তাড়াহুড়ো, গ্যাস ইন্ডাকশান সবেতেই রান্না হচ্ছে, ওই জন্য দিদি ভাজা মশলা করার ছিল, এই জন্য ঘরে চলে এসছে ভাজা মশলা করতে। আর এখন হয়ে গেছে দুপুরের খাওয়ার সময়। পুজোর মধ্যে এই যে খিচুড়ি আর লাবড়ার তরকারি যেন অমৃত লাগে, আর তার সাথে যদি হয় এত সুন্দর একটা স্বাদের পায়েস। যাই হোক, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা এখন বাড়ছে প্রসাদ পাড়ায় সবাইকে দেওয়ার জন্য। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, অন্য আরেকদিন গল্প আবারও হবে।